বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে ৩৮ বছরের মেয়ে নুরা। পুরো নাম নুসরাত জাহান নুরা। ওর কোলের শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু নুরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতাও ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনে হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে ৮ বছরের ছোট। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নুরার রক্ত হিম হয়ে যায়। নুরা এখনো পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নুরা মিনমিন করে বলে, কি খাওয়ামু? এখানে তো দুধ নাই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নাড়ায় নুরা। আরশাদ আগের মতো একই স্বরে বলে, তুমি ওকে খাওয়াবে, নিজের ব্রেস্ট ফিডিং করাও ওকে। নুরা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। মাথা নাড়ায় নুরা। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসব। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে আবার। বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুরসুরি লাগছিল আর অস্বস্তি বোধও হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়ে আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তিবোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরেই রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে, আর নুরা আব্রাহামের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি তোমাকে আমি। মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো। কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলাই না, আবার কই ফালাইলা? 10 লক্ষ টাকার বিনিময়ে ৩৮ বছরের ধর্ষিতা নুরাকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নুরা শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যেই ছেলে ধর্ষণ করেছিল বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতনও কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফায়সালা করে দিয়েছিল, নুরার দরিদ্র ভ্যানচালক কাকা তাই মেনে নিয়েছিল। এছাড়া আর উপায় কি? তিনি তো আর নুরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায়ের বিচার পায় না। ভুক্তভোগীদেরকেই কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নুরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যানচালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তার অত টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে খরচ করার মতন। নুরারই আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 17 বছর পর স্বামী নামক সেই জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নোরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্যটা এত ভালো কেন? 21 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 38 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবার বিধবাও হয়ে গিয়েছিল। এর আগেও 5 বার গর্ভবতী হয়েছিল নোরা। একটা বাচ্চাকেও বাঁচাতে পারেনি। ভাগ্যের ফেরে আবারও 38 বছর বয়সে আর এক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানেও যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে নোরা। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ, এটা বুঝতে পেরে গেছে নোরা। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নুরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকের সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় বসে। নুরা যেন বরফের মতো জমে গেছে। ওর মধ্যে একটুও নড়াচড়া নেই।
শ্বাসও বোধহয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলেছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। আরশাদের ধমকে নুরা যেন সম্বেদ ফিরে পায়। বরফের মতো জমে যাওয়া শরীরটা একটু কেঁপে ওঠে। ওর মনে হলো এই মানুষটা আগের লোকটার চেয়েও বেশি ভয়ঙ্কর। আগের লোকটা জানোয়ার ছিল, এই লোকটা যেন সাক্ষাৎ যমদূত। সেই রাগী গম্ভীর স্বর যেন ওর অস্থি মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। 2 মিনিটের মধ্যে বিছানায় যেতে হবে। অথচ নুরা শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। সে জানে কি হতে চলেছে। এক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আরেক জাহান্নামে এসেছে সে। আমার কথা কানে ঢুকছে না? তৃতীয়বার আমাকে একই কথা বলতে বাধ্য করবে না। আরশাদের স্বর এবার আরও কয়েক গুণ চড়ে গেল। নুরা ভয়ে আরশাদের দিকে একবার তাকালো। আবঝা ডিম লাইটে লোকটার রাগী চোখগুলোও যেন জ্বলছে। ওর হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকধুক করতে শুরু করেছে। বাধ্য হয়ে নুরা দ্রুত বিছানার দিকে এগিয়ে গেল। কাঁপা হাতে শাড়ির ভাঁজ খুলতে শুরু করল। সে বুঝতে পারছিল এই ঘরে ওর ইচ্ছের কোনো মূল্য নেই। 10 লক্ষ টাকার বিনিময়ে কেনা একটা সম্পত্তি মাত্র সে। মনে মনে, আর কত পরীক্ষা নিবা আল্লাহ। শাড়িটা খোলা হয়ে গেলেও নুরা জড়সড় হয়ে বিছানার এক কোণে দাঁড়িয়ে রইল। চোখ নামানো, শরীরটা কুঁকড়ে আছে। আরশাদ তখনও স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। তুমি কি বাচ্চা নাকি? যা করতে বলেছি সেটা করো। সময় নষ্ট করছো কেন? আরশাদের কঠিন চাহনি নুরাকে বাধ্য করে। সে ধীর পায়ে বিছানায় ওঠে। আব্রাহামের পাশ থেকে সরে গিয়ে আরশাদ থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে অন্য পাশে শুয়ে পড়ল। কাছে আসো। নুরা এক বিন্দুও নড়ল না। সে দেয়ালের দিকে মুখ করে শুয়ে রইল। ভয়ে ওর মুখ শুকিয়ে গেছে। নুসরাত জাহান নুরা, অবাধ্যতা আমি সহ্য করি না। এই প্রথম আরশাদ তার পুরো নাম ধরে ডাকল। নুরা ভয়ে এক ঝটকায় ঘুরে আরশাদের দিকে তাকালো। লোকটার চোখে তখন তীব্র বিরক্তি। নুরা নিরুপায় হয়ে আস্তে আস্তে আরশাদের দিকে সরে এলো। ওর মনে হলো সে যেন এক বিশাল খাদে ঝাঁপ দিতে যাচ্ছে। তোমার অতীত আমি জানি, আর আমার প্রয়োজন কি সেটাও তোমার জানা উচিত। আমি তোমাকে কিনে এনেছি। এখন থেকে আমি যা চাইবো তাই করবে। কোনো প্রশ্ন নয়, কোনো প্রতিবাদ নয়। তোমার কাজ হলো আমার আদেশ পালন করা আর আমার ছেলেকে দেখাশোনা করা। আরশাদের কথাগুলো যেন প্রতিটি তীরের মতো এসে নুরার বুকে বিঁধছিল। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা তখন কাঁপছে। সে চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করল। এক দীর্ঘশ্বাস ফেলে সে শুধু মনে মনে বলল, এবারও কি নিয়তির কাছে হার মানতে হবে? আরশাদ আর কোনো কথা বলল না। সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নুরা চোখ বন্ধ করে রইল। একসময় তার চোখ ফেটে জল এলো। সে নিঃশব্দে কাঁদতে লাগল। এই কান্না তার 21 বছরের জীবনের জমে থাকা সকল লাঞ্ছনা, অপমান আর কষ্টের ভার। এই বাসর ঘরে তার হৃদয়ের রক্তক্ষরণ কেউ দেখতে পেল না। 10 লক্ষ টাকার বিনিময় মূল্য সে দিতে শুরু করল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। নুরা আধো ঘুমে আধো জাগরণে চোখ মেলে টাকায়। গতকাল রাতের ভয়াল স্মৃতিগুলো এখনও টাটকা। তার শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা। সে পাশ ফিরে দেখে আরশাদ বিছানায় নেই। তার জায়গায় আব্রাহাম গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট শিশুটি শান্তভাবে ঘুমোচ্ছে। তাকে দেখে নুরার ভেতরের মাতৃত্ববোধ কিছুটা জেগে ওঠে। যদিও সে তার নিজের সন্তান নয়, তবুও এই শিশুটিকে আগলে রাখতে হবে। এটাই তার নতুন জীবনের একমাত্র দায়িত্ব। আমার গর্ভের 5টা সন্তানকে বাঁচাতে পারিনি। আল্লাহ, তুমি এই শিশুটাকে ভালো রেখো। নুরা ধীরে ধীরে বিছানা থেকে নামে। শরীরে এত ব্যথা যে প্রতিটি পদক্ষেপে কষ্ট অনুভব হয়। সে শাড়িটা কোনো মতে ঠিক করে রুম থেকে বেরিয়ে আসে। পুরো বাড়িটা তখনও শান্ত। কোনো কাজের লোক বা অন্য কারোর অস্তিত্ব সে দেখতে পেল না। রান্নাঘরের দিক থেকে আবঝা শব্দ আসছে। সে দেখেই এগিয়ে গেল নুরা। রান্নাঘরে প্রবেশ করে সে দেখল আরশাদ চৌধুরী নিজেই কফি তৈরি করছে। তার পরনে সাদা রঙের একটা টি শার্ট আর কালো ট্রাউজার। তাকে দেখে মনে হচ্ছে না সে কোনো সদ্য বিবাহিত পুরুষ। লোকটার মুখে তখনও সেই গম্ভীর ভাব। নুরাকে দেখেই সে কফির মগ হাতে তার দিকে ঘুরল। ঘুম ভেঙেছে? আরশাদের স্বর এখনও রুক্ষ। নুরা মাথা নিচু করে উত্তর দেয়, জি। এখন থেকে তুমি রান্নাঘরের কাজ সামলাবে
কোনো কাজের লোক এখানে থাকবে না। আমার রুটিন জানো নিশ্চয়ই। নুরা মাথা নেড়ে জানায় সে জানে না। সকাল 8টায় আমার ব্রেকফাস্ট টেবিলে চাই। আমার খাবার হবে রুটি আর ডিম সেদ্ধ। আব্রাহামের দুধের বোতল প্রস্তুত রাখবে, আর আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া। ঠিক 8টা, 1 মিনিটও দেরি হবে না। নুরা শুধু মাথা নাড়ে। সে জানে এখানে কোনো কথা বলার সুযোগ নেই। আর হ্যাঁ, আব্রাহামকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওকে যেন কাঁদতে না হয়। ওর সব দায়িত্ব তোমার। তুমি এই বাড়ির একমাত্র বউ, এই কথা মনে রেখো। আরশাদ কফির মগে চুমুক দিয়ে গম্ভীর মুখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নুরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ গেল পুরনো একটা ডায়েরির দিকে, যেটা রান্নাঘরের শেলফের উপর রাখা। কৌতূহলবশত সে ডায়েরিটা হাতে তুলে মনে মনে নিল। প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা আব্রাহামের মা। আব্রাহামের মা? ডায়েরির পাতা উল্টাতাই সে দেখল ভেতরে একটা পুরনো ছবি রাখা। একজন খুব সুন্দরী তরুণী হাসি মুখে আব্রাহামের মতো দেখতে একটা ছোট শিশুকে কোলে নিয়ে আছে। ছবিটার দিকে তাকিয়ে নুরার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল আরশাদের গম্ভীরতা আর রাগ কোথা থেকে আসছে। এই সময় আব্রাহামের কান্নার শব্দ ভেসে এলো ওপরের ঘর থেকে। নুরা দ্রুত ডায়েরিটা যথাস্থানে রেখে দুধ গরম করতে লেগে গেল। তাকে কাজে মন দিতে হবে। অতীতের প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে বর্তমানের দায়িত্ব পালন করা বেশি জরুরি। এই শিশুটির মধ্যেই হয়তো তার বেঁচে থাকার নতুন পথ লুকিয়ে আছে। মনে মনে ভাগ্য এবার কি দেখায় দেখা যাক। এখন আমাকে আব্রাহামের কাছে যেতে হবে। নুরা দ্রুত দুধের বোতল তৈরি করে বাচ্চার কান্না থামাতে ওপরের দিকে ছুটল। দুধের বোতল হাতে যখন নুরা ঘরে প্রবেশ করল, আব্রাহামের কান্না তখনও থামেনি। শিশুটির মুখ লাল হয়ে আছে। বিছানায় একা শুয়ে সে প্রাণপণে কাঁদছে। দ্রুত নুরা শিশুটিকে কোলে তুলে নিল। তার ভেতরের মাতৃত্ববোধ এই মুহূর্তে সব ভয় আর যন্ত্রণা ভুলিয়ে দিল। দুধের বোতলটা আব্রাহামের মুখের কাছে ধরতেই সে ক্ষুধার্থের মতো চুষতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তার কান্না থেমে গেল। বাবা রে, কি হয়েছে তোমার? কত কাঁদছিলে? শিশুটিকে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে নুরা বাসর ঘরের দিকে তাকালো। সেই বিশাল আকার বিছানা, দামি পর্দা আর আধুনিক আসবাবপত্র। এই ঘরের প্রতিটি জিনিস 10 লক্ষ টাকার চুক্তির কথা মনে করিয়ে দেয়। সেই ঘরের রানী নয়, সে একজন কৃতদাসী, যার কাজ শুধু আদেশ পালন করা। দুধ খাওয়া শেষে আব্রাহাম শান্তভাবে নুরার বুকে ঘুমিয়ে পড়ল। নুরা তার নরম কপালে আলতো করে একটা চুমু খেল। এই শিশুটির মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে যা নুরা সহজে এড়াতে পারে না। তার মনে হলো যদি এই শিশুটিকে ভালোবাসা দিয়ে বড় করতে পারে, তাহলে হয়তো তার এই নরকবাস কিছুটা হলেও সহনীয় হবে। সময় তখন প্রায় 7:15। আরশাদের জন্য নাশতা তৈরির কথা মনে পড়তেই দ্রুত নুরা আব্রাহামকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরে এসে সে দেখল আরশাদ চৌধুরী দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ফোন, সম্ভবত কারো সাথে কথা বলছে। নুরাকে দেখেই সে ফোনটা রেখে দেয়। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, সেই একই শীতলতা। তুমি এখনো দাঁড়িয়ে কেন? 7:15 বাজে। আমার হাতে বেশি সময় নেই। জি, আমি এক্ষুনি ব্রেকফাস্ট তৈরি করছি। সে দ্রুত রুটি তৈরির জন্য আটা মাখতে শুরু করল। তার হাত দুটো দ্রুত চললেও হৃদয়ের গতি যেন তার চেয়েও দ্রুত। সে সবসময় চেষ্টা করে আরশাদের চোখে চোখ না রাখতে। শোনো। আরশাদের এই এক শব্দে নুরা থমকে যায়। সে ভয়ে পেছনে না তাকিয়ে কাপা স্বরে জবাব দেয়, জি। তুমি কি মনে করেছো 10 লক্ষ টাকা দিয়ে আমি শুধু আমার ছেলের জন্য একজন ধাত্রী কিনে এনেছি? এই প্রশ্ন শুনে নুরার হাত থেকে আটা মাখা পাত্রটা পড়ে যেতে নেয়। সে নিজেকে সামলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল আসতে চাইলেও সে কোনো মতে তা আটকে রাখল। তুমি এখন আমার স্ত্রী, আমি যা চাইবো সেটাই হবে। এই বাড়িতে তোমার অতীত, তোমার কষ্ট, তোমার দুর্বলতা কোনো কিছুই গুরুত্ব পাবে না। তোমার একমাত্র পরিচয় তুমি আব্রাহামের নতুন মা এবং আরশাদ চৌধুরীর স্ত্রী। কথাগুলো বলে আরশাদ শান্তভাবে রান্নাঘরের দরজার কাছে রাখা একটা ফাইল তুলে নিল। 8টার সময় ব্রেকফাস্ট নিয়ে ড্রয়িং রুমে এসো। আরশাদ চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেল। তার উপস্থিতি যেন এক বিশাল পাথর, যেটা নুরাকে সবসময় চাপা দিয়ে রাখে। নুরা দীর্ঘশ্বাস ফেলে, চোখের জল মুছে সে আবার কাজে মন দিল। 8টার মধ্যে তাকে নাস্তা তৈরি করতেই হবে।
এই বাড়ির প্রতিটি নিয়ম মানতে সে বাধ্য। এটাই তার ভাগ্য। দেখা যাক আর কত কঠিন হয় এই পথ। নুরা দিন রাত খেটে চলেছে। আব্রাহামকে সে পরম যত্নে লালন পালন করছে। আরশাদ তার স্বামীর জায়গায় এক অটল প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, যার সামনে নুরা শুধু আদেশ পালন করে চলে। তার অতীত, তার কষ্ট, কোনো কিছুই এখানে মূল্যহীন। একদিন দুপুরে যখন নুরা রান্নাঘরের সব কাজ গুছিয়ে সবেমাত্র একটু স্বস্তি পাবার চেষ্টা করছে, বাইরের প্রধান ফটক খোলার শব্দ হলো। নুরা চমকে উঠল। এই বাড়িতে সাধারণত বাইরের কারো আনাগোনা নেই। আব্রাহামের কান্নার শব্দে ওপরের ঘর থেকে আরশাদ নেমে এলো। তার মুখ দেখে মনে হলো সে খুব একটা খুশি নয়। বাবা মা, আপনারা এত তাড়াতাড়ি? আরশাদের পেছন পেছন প্রবেশ করলেন তার বাবা আমজাদ চৌধুরী এবং মা শাবানা চৌধুরী। আমজাদ চৌধুরীর পরনে দামি পাঞ্জাবি, চোখে মুখে এক ধরনের কৃপণ হাসি যা তার চারিত্রিক কাঠিন্য স্পষ্ট করে দেয়। শাবানা চৌধুরীর সাজগোজ জমকালো, কিন্তু তার চাহিনিতে ছেলের বউমের প্রতি কোনো উষ্ণতা নেই, বরং এক প্রকার অধিকারবোধ ফুটে ওঠে। আমজাদ চৌধুরী একজন আপাত দৃষ্টিতে বনেদি কিন্তু মনে প্রাণে লোভী এবং ব্যবসায়িক মানসিকতার মানুষ। নুরাকে বিক্রি করার পেছনে তার স্ত্রীর মতোই সমান ভূমিকা ছিল। তার কাছে নুরা শুধু একটি সমস্যা ছিল যা দ্রুত অর্থের বিনিময়ে নিষ্পত্তি করা প্রয়োজন ছিল। ব্যবসায়িক বুদ্ধি মাথায়, স্থূলতা, নমনীয়তা নেই মনে। তিনি নুরাকে দেখেননি বললেই চলে। নুরার প্রতি তার কোনো আবেগ নেই। তিনি মনে করেন 10 লক্ষ টাকা নিয়ে তিনি যথেষ্ট উদারতা দেখিয়েছেন। নুরাকে তিনি একজন সস্তা কর্মচারীর চেয়ে বেশি কিছু মনে করেন না। তিনি আরশাদকে সবসময় চাপ দেন যেন সে তার ব্যবসার কাজে মনোযোগ দেয় এবং নুরাকে যেন কোনোভাবেই সম্পত্তি হিসেবে না দেখে, বরং কাজে লাগায়। তিনি চান নুরা দ্রুত আরশাদকে আরও সন্তান দিক, বিশেষ করে পুত্র সন্তান, যাতে পারিবারিক সম্পত্তি সুরক্ষিত থাকে। আরশাদকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার আরশাদ, নতুন বাড়ির পরিবেশে কোনো শান্ত কেন? শুনলাম বৌমা নাকি খুব ভালো কাজ করছে। খুব ভালো, খুব ভালো। আরে কাজ তো করতেই হবে, এ বাড়িতে কোনো অলসতার জায়গা নেই, একদম জায়গা নেই। শাবানা চৌধুরী ছিলেন অহংকারী এবং উচ্চাকাঙ্ক্ষী মহিলা। তিনি তার ছেলের বিয়েতে সমাজের চোখে কিছুটা ঝামেলা হলেও নুরাকে মেনে নিয়েছেন কেবল টাকার জন্য। তার কাছে নুরা তার ছেলের জীবনযাত্রার মানের সঙ্গে বেমানান। তিনি অহংকারী, সমালোচনামূলক, মান সম্মান রক্ষায় অতিরিক্ত সচেতন। তিনি নুরাকে সবসময় ছোট করে দেখেন। নুরার অতীত, তার দারিদ্র্য এবং তার অসহায়তার সুযোগ নিতে তিনি কখনোই দ্বিধা করেন না। নুরা যতই ভালো কাজ করুক, শাবানা চৌধুরীর চোখে তা যথেষ্ট নয়। নুরার প্রাক্তন শ্বশুরবাড়ির প্রতি ঘৃণা আছে তার। তিনি মনে করেন নুরাকে বিয়ে দিয়ে তারা বংশের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তাই এই ঋণ শোধ করার জন্য নুরাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া তার অধিকার। নুরাকে দেখেই মুখ বেঁকিয়ে, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আব্রাহামকে নিয়ে উপরে যাওনি নাকি? রান্না করবে সারাদিন? তোমার পুরনো গন্ধ যেন এখানে না ছড়ায়। শাবানা চৌধুরীর এই কথায় নুরা নিচে তাকিয়ে রইল। তার কাঁধ দুটো কুঁকড়ে গেল। আরশাদ অবশ্য কোনো প্রতিবাদ করল না। তার নীরব সম্মতি যেন এই দুই নিষ্ঠুর মানুষের দম্ভকে আরও বাড়িয়ে দিল। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরীর আগমন নুরার জীবনে এক নতুন অশান্তির বার্তা বয়ে আনল। শাবানা চৌধুরীর রুক্ষ কথায় নুরা যেন নিজের নাম ভুলে গিয়েছিল। সে দ্রুত আব্রাহামকে উপরে রেখে আসার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু আমজাদ চৌধুরী তাকে থামিয়ে দিলেন। দাঁড়াও। নুরা থেমে গেল। তার শরীর পাথরের মতো শক্ত হয়ে আছে। তোমার নাম যেন কি? নুসরাত জাহান, তাই না? জি সাহেব। আমজাদ চৌধুরী শব্দটা যেন চিবিয়ে উচ্চারণ করলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন নুরার দিকে। তার চোখে কৌতূহল, যা আসলে নিছকই এক ধরনের যাচাই। তোমার অতীত নিয়ে আরশাদের মুখে অনেক কিছুই শুনেছি। 10 লক্ষ টাকা কিছু কম নয়, তাই না? তোমার পুরনো সংসারের কোনো দেনা পাওনা বাকি নেই তো? গ্রামের লোকেদের কি বলেছিলে? হ্যাঁ? এই প্রশ্নটি নুরাল হৃদয়ের গোপন ক্ষতস্থানে আঘাত করল। সে জানে তার শ্বশুর শাশুড়ি বিক্রি করার সময় হয়তো আরও অনেক কিছু জেনে শুনে বা ইচ্ছা করে এড়িয়ে গেছেন, যাতে আরশাদের কাছে দ্রুত 10 লক্ষ টাকা পাওয়া যায়। না সাহেব, সব মিটমাট হয়ে গেছে। আমার আর কোথাও কোনো দাবি নেই। দাবি নেই মানে? তোমার মতো একজন বিধবা যার কোনো ভবিষ্যৎ নেই, সে আবার দাবি করবে কি? শুধু মনে রেখো, তুমি এখানে আশ্রিতা নাও, তুমি আমাদের কেনা। আরশাদ যদি তোমাকে রাখে সেটা তোমার ভাগ্য। শাবানার তীক্ষ্ণ কণ্ঠস্বর নুরাকে আরও গুটিয়ে দিল। সে মাথা নিচু করে রইল। আরশাদ পুরো সময়টা চুপচাপ দাঁড়িয়েছিল।
যেন সে নিজের বাবা মায়ের এই নিষ্ঠুরতা দেখছে, কিন্তু কিছু বলার ক্ষমতা তার নেই। মা বাবা, তোমরা একটু বসো, আমি আসছি। আরশাদ কোনো রকমে তাদের বসিয়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আব্রাহামকে দেখতে। বসতে বললো নি, কিন্তু নিজেই উধাও। এটাও নাকি তোমার নতুন বউ? একদম যেন ভয়ে জমে বরফ হয়ে আছে। আরশাদ, তুমি কি ওকে সঠিকভাবে ব্যবহার করেছো? মেয়েটা তো ভয়ে কোথায় বলতে পারছে না। ওর অতীতের কথা ভুলে যেও না আমজাদ। এই মেয়েকে ভালো কিছু আশা করা বোকামি। ওর কাজ হলো সেবা করা আর আব্রাহামকে তাড়াতাড়ি আরেকটা বাচ্চা দেওয়া। ওই ছেলের বয়স বাড়ছে। নূরা রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। তার মনে হলো তার অতীত যেন এই বাড়ির দেওয়ালগুলোতেও খোদাই করা আছে। সে জানে তার উপর চাপ আরও বাড়বে। এই পরিস্থিতিতে তাকে দ্রুত কিছু একটা করতে হবে। সাহেব, আমি আপনাদের জন্য চা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। এমন চা বানাবে যেন মনে হয় কোনো রাজবাড়ির চা খাচ্ছি, বুঝলে? হ্যাঁ। নূরা দ্রুত চা বানানোর প্রস্তুতি নিতে লাগল। এই মুহূর্তে চা বানানোটা তার কাছে যুদ্ধ জেতার মতনই গুরুত্বপূর্ণ মনে হলো। চা বানাতে বানাতেই তার চোখ গেল ড্রয়িং রুমের এক কোণে রাখা পারিবারিক ছবির দিকে। সেখানে আরশাদের পাশে বসা সেই সুন্দরী তরুণী আব্রাহামের মা যেন হাসি মুখে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিজের মনেই তুমি কে ছিলে? নূরা স্থির করল সে চুপচাপ থাকবে না। সে কিছু একটা জানতে চায় যা তাকে এই অচেনা পরিবেশে টিকে থাকতে সাহায্য করতে পারে। আব্রাহামের মায়ের রহস্যই হয়তো তার একমাত্র সূত্র হতে পারে। চা নিয়ে নূরা ড্রয়িং রুমে প্রবেশ করল। তার হাতে ট্রে। চায়ের কাপগুলো রাখার সময় তার হাত সামান্য কেঁপে উঠল, কিন্তু এবার সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। শাবানা চৌধুরী এক মুহূর্ত তার পায়ের দিকে তাকালেন, যেন দেখছেন নূরা উপযুক্ত জুতো পরেছে কিনা। এই চায়ে চিনি দিবে তো? আপনার জন্য চিনি ছাড়া বানাচ্ছি মা। সাহেবের জন্যও চিনি ছাড়া। আরশাদ সাহেব চিনি খান। আরশাদ সাহেব চিনি ছাড়া খান। নূরার কণ্ঠে দৃঢ়তার একটি ক্ষীণ রেখা ফুটে উঠল। সে জানত এই সামান্য বিষয়েও বিদ্রোহ করলে শাস্তি অনিবার্য, কিন্তু তার নিজের জীবনের ওপর সামান্যতম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এটা প্রথম প্রচেষ্টা। আর চোখে দেখে, বেশ 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 আরশাদ, তোমার বউ তো বেশ চটপটে দেখছি, কাজে লাগার মতো। হ্যাঁ। আরশাদ এক কোণে দাঁড়িয়ে নীরবে চা পান করছিল। তার মুখ পাথরের মতো কঠিন। ওর কাজ ও করুক। আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন বলুন? আরশাদের এই অপ্রত্যাশিত সরাসরি প্রশ্নে আমজাদ চৌধুরী সামান্য অপ্রস্তুত হলেন। এই ছেলেটা তাকে কখনোই সহজে চালনা করতে দেয়নি। আরে বাবা, ছেলের বউ দেখতে এলাম, নিজের ঘর সংসার কেমন সামলাচ্ছে তা তো দেখবো। তাছাড়া 10 লক্ষ টাকা তো দিলাম, শুধু চা খাবার দেখলেই তো চলবে না। তোমার মা তো ভাবছে নূরা যদি একটা ভালো সুযোগ পায় তাহলে হয়তো আমাদেরও কিছু সুবিধা হবে, নাকি বলো? হ্যাঁ। এই কথাটি সরাসরি নূরাকে উদ্দেশ্য করে বলা। শাবানা চৌধুরী সঙ্গে সঙ্গে হেসে উঠলেন। ঠিক বলেছ আমজাদ। নূরা, তোমার উপর চাপটা বাড়ছে, তাই না? আরশাদের বয়স বাড়ছে। আব্রাহামের পর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বংশের জন্য আরেকটা ছেলে চাই। তোমার প্রাক্তন স্বামী তো কোনো কাজে আসেনি। এবার অন্তত তোমার কর্তব্য পালন করো। এই কথা শুনে নূরার ভেতরে যেন বিস্ফোরণ ঘটল। তার ধর্ষিত হওয়ার প্রথম স্বামীকে হারানোর এবং গর্ভবতী অবস্থায় বিধবা হওয়ার সকল যন্ত্রণা এক লহমায় ফিরে এলো। এই মানুষগুলো তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিকে এখন সামান্য একটা কর্তব্য হিসেবে দেখছে। কঠিন স্বরে চোখ তুলে, মা, আমি এই বাড়ির বউ, এই ঘরের দাসী নই। ড্রয়িং রুমে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আরশাদ সোজা হয়ে দাঁড়াল। আমজাদ চৌধুরীর মুখের হাসি মিলিয়ে গেল। শাবানা চৌধুরীর চোখ বিস্ফারিত। নূরার এই তেজ তারা একেবারেই আশা করেনি। নূরা, আরশাদ তীব্র দৃষ্টিতে নূরার দিকে তাকাল, কিন্তু নূরার জেদ যেন তার সকল ভয়কে ছাপিয়ে গিয়েছিল। আমি আব্রাহামকে দেখাশোনা করছি, এটাই আমার প্রাথমিক কাজ। কিন্তু আমি কোনো জৈবিক যন্ত্র নই যে আপনারা আমাকে দিয়ে বংশবৃদ্ধি করাবেন। আমার শরীর আমার। গর্জন করে, তোমার শরীর তেমন, তোমার শরীর তোমার নয়। তুমি 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছো। তোমার সাহস কত বড় হলো? হ্যাঁ। আমজাদ চৌধুরী চেয়ার ছেড়ে উঠে নূরার দিকে এগিয়ে এলেন। তার চোখে ক্রোধ।
শাবানা চৌধুরীও আতঙ্কিত হয়ে স্বামীকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখেও ভয় মিশ্রিত এক ধরনের উত্তেজনা ছিল। এই বুঝি নুরা ভুল কিছু করে বসবে। বাবা, থামুন। আরশাদ দ্রুত মাঝখানে এসে দাঁড়াল। তার গম্ভীর কণ্ঠস্বর এবার তীব্র এবং কর্তৃত্বপূর্ণ। যথেষ্ট হয়েছে। আপনারা এখানে এসেছেন আমার ছেলেকে দেখতে, আমার স্ত্রীকে অপমান করতে নয়। নুরার অতীত যাই হোক, সে এখন আমার স্ত্রী এবং এই বাড়ির কর্ত্রী। তার ব্যক্তিগত বিষয়ে আর কেউ কথা বলবে না। আপনারা চাইলে আপনারা চলে যেতে পারেন। আরশাদের এই অপ্রত্যাশিত সমর্থন এবং কঠোরতা দেখে আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন আরশাদ এবার সত্যিই তার স্ত্রীকে রক্ষা করতে বদ্ধপরিকর, কারণ নুরা তার ছেলের প্রতি যে যত্ন নিচ্ছে সেটাই আরশাদের কাছে মূল্যবান। আমরা আসছি, কিন্তু মনে রেখো আরশাদ, আমরা তোমার বাবা মা। এই সম্পত্তি আর বংশের কথা মাথায় রাখবে। ইজ দ্যাট ক্লিয়ার? নিজেদের পরাজয় মেনে নিয়ে আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তাদের যাওয়ার শব্দ মিলিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করতে লাগল। নুরা ভয়ে কাঁপছে, কারণ সে জানে এই প্রতিবাদার ফল তাকে পরে ভোগ করতে হবে। আরশাদ ধীরে ধীরে নুরার দিকে ফিরল। তার চোখে এবার রাগের বদলে এক গভীর প্রশ্ন। তুমি কেন এমন করলে? নুরার কাছে এই প্রশ্নটি ছিল এক নতুন দরজা। এতদিনে আরশাদ শুধু আদেশ দিয়েছে, প্রশ্ন করেনি। আজ সে প্রশ্ন করছে। নুরা এই অপ্রত্যাশিত সাহসিকতার ফল কিভাবে ভোগ করবে? আরশাদ কি সত্যিই নুরার পাশে দাঁড়াবে, নাকি তার ওপর চাপ আরও বাড়াবে? আরশাদের কণ্ঠস্বর আগের মতোই গম্ভীর, কিন্তু তাতে মিশে আছে এক চাপা উত্তেজনা। নুরার মনে হল এই বুঝি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে জানে তার এই ক্ষণিকের বিদ্রোহের মূল্য দিতে হবে। সে চোখ বন্ধ করে শাস্তির জন্য প্রস্তুত হল। তুমি কেন এমন করলে? তুমি জানো বাবার সামনে আমার সম্মান কোথায় যায়? তুমি আমার বাবাকে অপমান করলে এটা আমি সহ্য করব? নুরা হতভম্ব হয়ে গেল। আরশাদের কথা শুনে সে দ্রুত চোখ খুলল। আরশাদের দৃষ্টিতে ক্রোধ থাকলেও তা তার বাবা মায়ের প্রতি, নুরাকে উদ্দেশ্য করে নয়। কিন্তু এই মুহূর্তে তার কাছে আরশাদের প্রতিটি শব্দই যেন শাস্তির বার্তা। ফিসফিস করে, আমি দুঃখিত, আমি ভুল করেছি। নুরা দ্রুত মাথা নত করে মেঝে স্পর্শ করার ভঙ্গি করল। সে জানে ক্ষমা চাওয়ার এটাই একমাত্র ভাষা যা এই বাড়িতে চলে। ভুল করেছ। তুমি আমার নামে মিথ্যা বলছো না তো? তারা কি তোমাকে কিছু বলেনি? আব্রাহামের মা প্রসঙ্গে তুমি কি খুঁজছিলে? এই সরাসরি প্রশ্ন নুরার সব সাহস কেড়ে নিল। আব্রাহামের মায়ের ডায়েরি, ছবির কথা আরশাদ কিভাবে জানল? নুরা ভয়ে পিছনের দিকে সরে গেল। আমি কিছু খুঁজছিলাম না। মিথ্যা বলবে না। আমি তোমার ভান ধরতে শিখে গেছি। তুমি ওই ডায়েরিটা নিয়েছিলে, আমি দেখেছি। আরশাদের শান্ত কিন্তু শীতল স্বর নুরার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিল। তার গোপনীয়তা, তার একমাত্র ভরসা এখন আরশাদের হাতে। তোমার অতীতে কি হয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার ছেলেকে ভালো রাখছো, এটাই যথেষ্ট। কিন্তু আমার পরিবারের বিষয়ে তোমার কোনো নাক গলানো চলবে না, বিশেষ করে আমার প্রথম স্ত্রীর বিষয়ে। আরশাদের প্রতিটি শব্দ স্পষ্টতই এক অন্ধকার দেয়াল তৈরি করে দিল। নুরা বুঝল সে ভুল করে এক নিষিদ্ধ রাজ্যে পা দিয়েছে। সে নিজেকে বাঁচাতে গিয়ে আরও বড় বিপদে পড়েছে। ধীরে ধীরে এগিয়ে এসে, তুমি চাও আমি তোমার উপর রাগ করি? তুমি চাও আমি তোমার উপর হাত তুলি? তুমি কি চাও যে তোমার এই সামান্য প্রতিবাদ কাল থেকে আরও কঠিন শাস্তির কারণ হোক? তুমি জানো আমি কি করতে পারি? নুরার সারা শরীর কাঁপতে শুরু করল। তার চোখের কোণে জল জমেছে। সে নিচু স্বরে বলল, না, আমি আর কিছু করব না। আমি শুধু আব্রাহামের খেয়াল রাখব। আরশাদ তার খুব কাছে এসে দাঁড়ালো। নুরার মুখ তখনও নত। আরশাদ এক মুহূর্ত ইতস্তত করল, তারপর হঠাৎ নুরাকে পেছনে ঠেলে সরিয়ে দিল। নুরা আছড়ে পড়ল সোফার কোণে। ব্যথাটা তীব্র হলো, কিন্তু তার চেয়েও বেশি আঘাত করল আরশাদের এই শারীরিক প্রত্যাখ্যান। যাও, উপরে যাও। আজ থেকে তোমার কাজ শুধু আব্রাহামের দেখভাল করা। আমার চোখের সামনে আসার দরকার নেই যতক্ষণ না আমি ডাকছি। 1 ইঞ্চিও নড়বে না। আর যদি কখনো আমার অনুপস্থিতিতে
আমার বাবার সঙ্গে তর্ক করার চেষ্টা করো, তাহলে মনে রেখো 10 লক্ষ টাকা ফেরত দিয়ে তোমাকেও গ্রামে ফেরত পাঠানো কঠিন হবে না। নুরা কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। তার শরীরের ব্যথা এবং মনের আঘাত তখন মিলেমিশে একাকার হলো। সে কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার মনে হলো সে সত্যি এক ভয়ানক ফাঁদে পড়েছে। আমজাদ শাবানার আক্রমণ হয়তো সামলেছিল, কিন্তু আরশাদের এই শীতল প্রত্যাখ্যান এবং শারীরিক ধাক্কা তার মনোবল পুরোপুরি ভেঙে দিল। তার জীবন অন্ধকার ছাড়া আর কিছু নয়। আরশাদের হাক্কা এবং স্পষ্ট নিষেধাজ্ঞার পর নুরা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল। সে ঘরের ভেতরেই থাকত, শুধু আব্রাহামের প্রয়োজন ছাড়া বাইরে বেরোত না। আরশাদের শীতল ব্যবহার এবং বাবা মায়ের ক্রমাগত কটূক্তি তার জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছিল। একদিন সন্ধ্যায় যখন নুরা আব্রাহামকে খাইয়ে শান্ত করে সবেমাত্র নিজের জন্য এক গ্লাস জল নিতে রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখন প্রধান দরজা দিয়ে আরও দুজন লোককে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আরশাদের বাবা আমজাদ চৌধুরী তাদের স্বাগত জানাচ্ছিলেন। এদের মধ্যে একজন আরশাদের মতোই দেখতে, কিন্তু তার মুখে এক ধরনের স্থূল হাসি লেগেই আছে, যা দেখে গা ঘিন ঘিন করে। অন্যজন একজন মধ্যবয়স্ক লোক, যিনি আমজাদ চৌধুরীর পাশে ছায়ার মতো হেঁটে চলেছেন। আরশাদ নিচতলায় নেমে এলো, তার মুখে হতাশা স্পষ্ট। বাবা, তোমরা কেন বললে না আসবে? আরে বাবা, সারপ্রাইজ দিলাম। এ হলো তোমার চাচাতো ছোট ভাই আসিফ চৌধুরী, আর এর সঙ্গে এসেছেন আমাদের নতুন পার্টনার ইমরান সাহেব। ব্যবসার কিছু জরুরি কথা আছে। আরশাদ অনিচ্ছা সত্ত্বেও দুজনকে অভ্যর্থনা জানালো, কিন্তু নুরা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তাদের দেখছিল। আসিফ চৌধুরী, আরশাদের ছোট ভাই, প্রথম দেখাতেই নুরার ওপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তার দৃষ্টিতে ছিল এক নোংরা কৌতূহল, যা আরশাদের গম্ভীর্যতার চেয়েও বেশি ভয়ঙ্কর। আসিফ চৌধুরী আরশাদের চেয়ে ছোট, কিন্তু সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। আরশাদের মধ্যে কাঠিন্য থাকলেও এক ধরনের নীতিবোধ ছিল, কিন্তু আসিফের মধ্যে শুধুই চরিত্রহীনতা, লম্পট স্বভাব এবং নৈতিকতার সম্পূর্ণ অভাব। সে একজন ব্যর্থ ব্যবসায়ী যে বাবার অর্থের উপর ভর করে চলে। লম্পট, সুযোগ সন্ধানী, দায়িত্বজ্ঞানহীন, অত্যন্ত কুৎসিত রসকিতা করতে অভ্যস্ত। আসিফ শুরু থেকেই নুরার প্রতি অশুভ দৃষ্টি নিক্ষেপ করে। তার কাছে নুরা শুধু আরশাদের কেনা সম্পত্তি নয়, বরং সহজে স্বীকারযোগ্য এক দুর্বল নারী। সে প্রকাশ্যে আরশাদের কাছ থেকে নুরাকে পাওয়ার বাসনা প্রকাশ করতে দ্বিধা করে না। আসিফ নুরার দিকে তাকিয়ে আমজাদ চৌধুরীকে ফিসফিস করে বলল, বাহ চাচা, তুমি তো দেখি বাজারের সেরা মালটা ধরেছ। আরশাদ তো দেখছি নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু এত সুন্দর জিনিসটা কেন ঘরে তালাবন্ধ করে রাখবে? কটাক্ষ করে। আসিফ, ভাষা সংযত করো, সে আরশাদের বউ। বউ হোক বা না হোক, জিনিস তো একই। আরশাদ বেশি দায়িত্বশীল, তাই হয়তো এর মূল্য বোঝেনি। এই কথোপকথন শুনে আরশাদের মুখ রক্তবর্ণ ধারণ করল। সে সরাসরি তার ছোট ভাইয়ের দিকে তাকালো। আসিফ, মুখ বন্ধ রাখো। নুরা আমার স্ত্রী। আসিফ হেসে উঠল। সে আরশাদের চোখের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, শান্ত হও, আমি তো মজা করছিলাম। কিন্তু সত্যি বলছি, এই বাড়ির সৌন্দর্য শুধু আব্রাহাম নয়, তোমার বউকেও যদি একটু আদর যত্ন করার সুযোগ পাইতাম। নুরা ভয়ে জমে গেল। তার প্রাক্তন স্বামীর ভয়ঙ্কর স্মৃতিগুলো যেন নতুন করে ফিরে এলো। আসিফের চোখে সেই একই পৈশাচিকতা যা সে একসময় দেখেছিল। শাবানা চৌধুরীও এই কথায় কিছুটা অস্বস্তি বোধ করলেও আমজাদ চৌধুরী আড়ালে হাসছিলেন। তাদের কাছে এটাই স্বাভাবিক। আসিফ, ওরকম কথা বলতে নেই, কিন্তু আরশাদ, তুমি এত ভালো জিনিসটা নষ্ট করছো। যাই হোক, এখন ব্যবসা নিয়ে কথা বলি। ইমরান সাহেব, বসার ব্যবস্থা করুন। হ্যাঁ। আমজাদ চৌধুরী বিষয়টা হালকা করার চেষ্টা করলেও আসিফের নোংরা দৃষ্টি বারবার নোরার ওপর পড়ছে। নোরা দ্রুত রান্নাঘরে ফিরে গেল। তার মনে হলো আরশাদের ভয় হয়তো কিছুটা হলেও তার নতুন প্রতিপক্ষ আসিফের চেয়ে কম ছিল। আসিফ যেন তার অতীতের সকল ভয়কে একসঙ্গে ফিরিয়ে এনেছে। তার জীবন এখন আরও বেশি অন্ধকার, কারণ সে জানে আরশাদের অনুপস্থিতিতে এই ঘরে আসিফ যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। নুরার সামনে এখন নতুন এক বিপদ, আসিফ চৌধুরীর কুৎসিত লোভ। সে কিভাবে এই নতুন এবং আরও জঘন্য বিপদ থেকে নিজেকে রক্ষা করবে? নুরা দ্রুত রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। আসিফ চৌধুরীর দৃষ্টি যেন তার শরীরকে পোড়াচ্ছিল।
তার মনে হলো ২১ বছর আগেকার সেই বিভীষিকা আবার ফিরে এসেছে। এবার সে আরও দুর্বল, আরও একা। তার জীবনের অন্ধকার আরও গভীর হল। রাতে ডিনার টেবিলে আসিফের আচরণ আরও অসহ্য হয়ে উঠল। সে বারবার নোরার দিকে নোংরা ইঙ্গিত করছিল, যা আরশাদ এবং তার বাবা মা দুজনেই লক্ষ্য করছিল। ভাবি, তুমি এত সুন্দর রান্না করো, জানলে আমি আগেই চলে আসতাম। তুমি তো দেখছি রূপে আর গুণে দুই দিক থেকেই সেরা। আরশাদ ভাই, তুমি তো দেখছি বেশ ভাগ্যবান। নোরা মুখ নিচু করে খাবার পরিবেশন করছিল। আরশাদ একবারের জন্যেও তার মুখের দিকে তাকালো না, শুধু নীরবে খাবার খাচ্ছিল। তার নীরবতা নোরার কাছে আরও বেশি ভয়াবহ মনে হলো। পরের দিন ভোর থেকেই নোরা কাজ করছিল। আব্রাহামকে ঘুম পাড়িয়ে সে কাপড় ধোয়ার জন্য ছাদে যাচ্ছিল। সিঁড়ি বেয়ে উঠতে গিয়েই সে বুঝতে পারল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আসিফ চৌধুরী সিঁড়ির মুখে দাঁড়িয়ে। এত সকালে কোথায় যাচ্ছ ভাবি? তার চোখে সেই একই পৈশাচিক হাসি। নোরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি ছাদে যাচ্ছি, কাপড় ধুতে হবে। একা একা এত সুন্দর বউটা উপরে যাচ্ছে, আর ভাই দেখছে না? আরে আমাকে ডাকতে পারতে, তোমার কষ্ট হবে কেন? আমি তো আছি। সে দ্রুত নুরার দিকে এগিয়ে এলো। নুরা নিজেকে বাঁচাতে দ্রুত সরে গিয়ে কাপড় ধোয়ার বালতিটা ধরে রইল। আপনি কি করছেন? সরে যান। কি করছি? আরে তোমার কষ্ট দূর করছি। তুমি তো জানোই আমার ভাই একটু কাঠখোট্টা, সে আদর যত্ন বোঝে না, কিন্তু আমি তো বুঝি। এত সুন্দর একটা শরীর, একটু আদর না পেলে কি হয়? আসিফ তার হাত বাড়ালো। নুরার মনে হলো তার শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তার চোখ বন্ধ হয়ে এলো। সে জানে এই মুহূর্তে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আরশাদ এই পরিস্থিতিতে তাকে রক্ষা করবে না। তার জীবন আবারও অন্ধকারে ডুবে যাবে। তোমার কোনো ভয় নেই, আমি কাউকে কিছু বলবো না, চুপ করে থাকো। আসিফ নুরাকে কোণ ঠাসা করে ফেলল। ঠিক তখনই বজ্রপাতের মতো একটি গম্ভীর কণ্ঠস্বর সিঁড়ির মুখ থেকে ভেসে এলো। আসিফ। আসিফ চমকে গিয়ে পিছনে ফিরল। আরশাদ চৌধুরী সেখানে দাঁড়িয়ে, তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুন করার জন্যও প্রস্তুত। আরে ভাই, তুমি কখন এলে? আমি তো ভাবির সাথে একটু মজা করছিলাম। তোমার রসিকতা বন্ধ করো। আমার স্ত্রীকে একা ছেড়ে দাও। কেন? তোমার কাছে তো এ শুধু কেনা জিনিস, 10 লাখ টাকার জিনিস। একটু ব্যবহার করলে কি হয়? তোমার কাজে না লাগলে আমি না হয়। আসিফের কথা শেষ হওয়ার আগেই আরশাদ বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো এবং আসিফের কলার ধরে সজোরে তাকে সিঁড়ির দেয়ালের দিকে ধাক্কা দিল। তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে এসে আমার স্ত্রীর উপর হাত দিতে? তুমি ওকে কি মনে করেছ? আর একটা বাজারের সস্তা মাল? এটা আমার বাড়ি। আরশাদের ক্রোধ দেখে নুরা স্তব্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এই মানুষটা তাকে বাঁচাতে এগিয়ে এসেছে। আসিফকে টেনে তুলে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি আরেকবার আমার স্ত্রীর দিকে নোংরা চোখে তাকাও, তাহলে মনে রেখো আমি তোমাকে শেষ করে দিতেও দুবার ভাববো না। সে আমার স্ত্রী। আরশাদের কঠিন চাহনি আর তীব্র রাগ আসিফকে স্তব্ধ করে দিল। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী ততক্ষণে সিঁড়ির কাছে ছুটে এসেছেন। আরশাদ, এ কি করছিস তুই? ছোট ভাই তোর। বাবার দিকে তাকিয়ে, আপনার ভাইয়ের ছেলেকে জিজ্ঞেস করুন সে কি করতে এসেছিল। আমার সামনে এসে যদি আমার স্ত্রীর উপর হাত তোলে, তাহলে সে আমার কেউ না। আসিফ অপমানে আরশাদের দিকে একবার তাকিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নুরা তখনও কোনায় দাঁড়িয়ে কাঁপছিল। আরশাদ শান্তভাবে তার দিকে ফিরল। তার চোখে আগের মতো কোনো শীতলতা নেই, আছে এক ধরনের মিশ্র অনুভূতি। ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে, তুমি এখন তোমার ঘরে যাও। আরশাদ চৌধুরী যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ তাকে কেউ স্পর্শ করতে পারবে না। কেউ না। আরশাদের এই অপ্রত্যাশিত উদ্ধার নুরার জীবনে এক নতুন আলো দেখালো। তার অন্ধকার জীবনে এক ঝলক স্বস্তি এলো। সে দ্রুত সেখান থেকে আব্রাহামের ঘরে ফিরে গেল। তার মনে তখন এক প্রশ্ন,
আরশাদ কি সত্যিই তাকে রক্ষা করতে শুরু করেছে, নাকি এটা শুধু তার নিজস্ব সম্পত্তির ওপর অন্য কারো অধিকার মেনে নিতে না পারার ফল? আসিফ চৌধুরীকে তাড়িয়ে দেবার পর থেকে আরশাদ এবং নুরার সম্পর্কে এক সূক্ষ্ম পরিবর্তন এলো। আরশাদ আগের মতো রুক্ষ থাকলেও তার মধ্যে আর সেই চূড়ান্ত শীতলতা ছিল না। সে নুরাকে আর আগের মতো কৃতদাসী ভেবে মনে করিয়ে দিত না। অন্যদিকে নুরাও আরশাদকে দেখে আগের মতো ভয়ে সিটিয়ে যেত না। সে বুঝতে পারছিল এই মানুষটার কঠোরতার পেছনে কোথাও যেন এক ভাঙা মন এবং এক ধরনের নিরাপত্তা দেওয়ার প্রবৃত্তি লুকিয়ে আছে। লোকটা হয়তো খারাপ না, তবে ওর ভেতরের রাগটা ওকে নিয়ন্ত্রণ করে। আরশাদ চৌধুরী আমাকে রক্ষা করেছে, অন্তত আসিফের মতো জানোয়ারের হাত থেকে তো বাঁচিয়েছে। নুরা ধীরে ধীরে নিজের কাজে মন দিল। আব্রাহামের প্রতি তার যত্ন ছিল নিখুঁত। সে শিশুটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। আব্রাহামের কান্না বন্ধ করা, তাকে খেলানো, খাওয়ানো, সব কিছুতেই নুরা এক অদ্ভুত শান্তি খুঁজে পেত। আরশাদ দূর থেকে এসব দেখত। এক রাতে আব্রাহাম অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর আসে এবং সে সারা রাত ধরে কাঁদতে থাকে। নুরা সারা রাত জেগে তার সেবা করে। সকালে আরশাদ ঘুম থেকে উঠে দেখে নুরা মেঝেতে আব্রাহামের বিছানার পাশে বসে আছে, শিশুটিকে বুকে ধরে। তার চোখ লাল, সারা রাত জাগার ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে। আব্রাহামের কি হয়েছে? আরশাদের কণ্ঠস্বরে এবার উদ্বেগ স্পষ্ট। নুরা দ্রুত উঠে দাঁড়ালো। ওর জ্বর এসেছে, আমি সারা রাত ধরে পানি পট্টি দিয়েছি, এখন একটু কমেছে। আরশাদ দ্রুত আব্রাহামের কপালে হাত রাখল। তারপর সে নুরার দিকে তাকালো। নুরার মুখ দেখে মনে হলো সে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়বে। তুমি যাও, একটু ঘুমিয়ে নাও, আব্রাহামকে আমি দেখছি। নুরা অবাক হয়ে আরশাদের দিকে তাকালো। এই প্রথম আরশাদ তার যত্ন নিতে বলল। না, আমি ঠিক আছি, আব্রাহামকে। আমার কথা শোনো, যাও। এবার আরশাদের কণ্ঠস্বরে আদেশ নয়, ছিল এক ধরনের কর্তৃত্বপূর্ণ অনুরোধ। নুরা আর দ্বিরুক্তি করল না। সে ক্লান্ত শরীরে সোজা আরশাদের বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। যখন নুরা ঘুম থেকে উঠল তখন দুপুর গড়িয়ে গেছে। সে উঠে দেখল আব্রাহামকে নিয়ে আরশাদ ড্রয়িং রুমে বসে কাজ করছে। শিশুটি তার বাবার বুকে শান্তভাবে শুয়ে আছে। আরশাদ তখনও অফিসের পোশাক পরেনি। নুরা রান্নাঘরের দিকে যেতেই আরশাদ তাকে ডাকল। নুরা, জি। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, সে আসতে পারছে না। তুমি ওষুধগুলো ঠিকমতো খাওয়াও। আর ধন্যবাদ। ধন্যবাদ, এই শব্দটি আরশাদের মুখ থেকে শোনা নুরার কাছে যেন এক নতুন অনুভূতির জন্ম দিল। নুরা মাথা নিচু করে রইল। এটা আমার কর্তব্য। এটা শুধু কর্তব্য নয়, গত রাতে তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ। সেই রাতে আব্রাহামের ঘরেই নুরা শুয়েছিল। আরশাদ কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে আব্রাহামের পাশে শুয়ে পড়ল। নুরা চুপ করে দেয়ালের দিকে মুখ করে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই সে অনুভব করল আব্রাহামকে কোল থেকে সরিয়ে আরশাদ তার দিকে ফিরে শুয়েছে। সে ভয় পেল। ফিসফিস করে, তুমি আমাকে ঘৃণা করো নুরা? এই প্রশ্ন নুরাকে অপ্রস্তুত করে দিল। সে সাহস করে আরশাদের দিকে ফিরল। অন্ধকারেও সে আরশাদের চোখ দুটো দেখতে পাচ্ছিল। আমি আপনাকে ভয় পাই, আমি জানি। আমি এখানে 10 লক্ষ টাকার বিনিময়ে এসেছি। আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট, আমিও সুখী নই। আমার জীবনে যা ঘটেছিল সে আমার কাছ থেকে চলে গেছে। এই প্রথম আরশাদ তার মনের কথা প্রকাশ করল। এই প্রথম নুরা দেখল আরশাদের কঠোরতার আড়ালে এক ভাঙা মানুষ লুকিয়ে আছে। তোমার অতীতকে আমি মুছে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে আর সেই কষ্টের শিকার হতে দেব না। আসিফ আর কখনো এ বাড়িতে আসবে না। আমি তোমাকে রক্ষা করব, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? আরশাদের এই প্রশ্ন নুরার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। সে দেখল আরশাদের চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করছে। সেই মুহূর্তে নুরা সিদ্ধান্ত নিল সে তার ভয়কে জয় করবে। আমি আপনাকে বিশ্বাস করতে চাই আরশাদ সাহেব। এই স্বীকারোক্তি তাদের সম্পর্কের বরফ গলাতে শুরু করল। সেই রাতে তাদের মাঝে আর কোনো শারীরিক ঘনিষ্ঠতা হলো না, কিন্তু তাদের নীরবতা এবং তাদের চোখের ভাষা তাদের আত্মার বন্ধনকে ধীরে ধীরে গভীর করে তুলল। শাইমার ডায়েরি আর আরশাদের চোখের জল তাদের সম্পর্ককে এমন এক গভীর স্তরে নিয়ে গেল যেখানে কোনো চুক্তি, কোনো 10 লক্ষ টাকার মূল্য বা কোনো অতীত অপমান আর রইল না। নুরা এখন আরশাদের স্ত্রী, বন্ধু এবং তার গোপন কষ্টের একমাত্র ভরসা। আরশাদ বুঝতে পারল নুরা তার জীবনে শুধু আব্রাহামের ধাত্রী হিসেবে আসেনি, সে এসেছে তার ক্ষত বিক্ষত আত্মাকে শান্তি দিতে। পরের দিন সকালে আরশাদ অফিসে যাওয়ার আগে নুরাকে ডাকল। নুরা,
আমি জানি তুমি সব জানো। আমার বাবা মা আমার আর সাইমার জীবন নষ্ট করেছে। তাদের সম্পত্তির লোভ আমাকে অন্ধ করে রেখেছিল। আপনি শান্ত হন। এখানে আমরা সব জানি। এখন আমরা সব জানি। আমাদের আব্রাহামকে নিয়ে ভালো থাকতে হবে। ভালো থাকাটা সহজ নয়। বাবা মা আমাকে ছাড়বে না। তারা এখন এই বাড়ি আর আব্রাহামের সম্পত্তির উপর চোখ দিয়েছে। আসিফকে পাঠিয়েছিল আমাকে ভয় দেখাতে। তারা ভাবছে আমার দ্বিতীয় স্ত্রীকেও তারা একইভাবে ভয় দেখাবে। আরশাদের কণ্ঠে এবার দৃঢ়তা। সে নুরাকে সাহস জোগালো। তুমি তোমার ঘরে থাকবে, তুমি আব্রাহামকে দেখবে। আমার অনুপস্থিতিতে তুমি কখনোই একা একা বাইরে যাবে না। আমি দ্রুত একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি থাকবো আরশাদ সাহেব। আপনি একা নন। আমার জীবনের চেয়ে আর কি খারাপ হতে পারে? আমি এক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আর এক জাহান্নামে পা রেখেছিলাম, কিন্তু আজ আমি এই জাহান্নামে আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত। নুরা আরশাদের হাত ধরল। তাদের সম্পর্কের এই নতুন যাত্রা শুরু হলো। আরশাদ অফিসের জন্য বেরিয়ে গেল। তার চোখে এবার ব্যবসার চেয়েও বড় এক যুদ্ধ জয়ের অঙ্গীকার। আরশাদ সেই দিনই তার বাবার সম্পত্তির হিসাব নিকাশ দেখতে শুরু করল। সায়মার ডায়েরিতে লেখা অভিযোগগুলো মিলিয়ে দেখতে সে বুঝতে পারল আমজাদ চৌধুরী শুধু সায়মার জীবনের ওপরই নয়, আরশাদের সম্পত্তির ওপরেও আঘাত হেনেছিলেন। বাবা মা দুজনেই একজোট হয়ে তার সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এদিকে আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী নুরাকে একান্তে পেটেই আবার তাদের আক্রমণ শুরু করলেন। কি নুরা, তোমার সাহস তো কম নয়। আমার ছেলেকে আমাদের বিরুদ্ধে উস্কাচ্ছ। ভুলে যেও না তুমি কে। তুমি যদি আব্রাহামকে নিয়ে আমাদের কথা মতো না চলো, তাহলে আমরা তোমার পূর্বের স্বামীকে হত্যা করার কথা পুলিশকে জানাতে পারি, ঠিক আছে? নুরা শান্তভাবে তাদের মুখোমুখি হলো। তার চোখে এখন আর ভয় নেই, আছে সাইমার প্রতি এক অদম্য সম্মান এবং আরশাদের প্রতি বিশ্বাস। আপনারা আরশাদ সাহেবকে ঠকাতে পারেন, কিন্তু আমাকে পারবেন না। আমি জানি আপনারা সাইমা আপাকে কিভাবে মেরেছেন। আরশাদ সাহেবও সব জানেন। আরশাদ সাহেব আমার পাশে আছেন। নুরার মুখে সাইমার নাম শুনে আমজাদ শাবানা দুজনেই ভয় পেয়ে গেলেন। তাদের মুখের রং পাল্টে গেল। তুমি ভুল বলছো। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আরশাদ সাহেব সংগ্রহ করছেন। আপনারা বরং আপনাদের শেষ দিনের প্রস্তুতি নিন। নুরা সেখান থেকে চলে গেল। আরশাদের বিরুদ্ধে তার বাবা মায়ের সকল অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছিল, কারণ নুরা এখন আর আরশাদের দুর্বলতা নয়, সে তার শক্তি। দুদিন পর আরশাদ বাড়ি ফিরে এলো এক নতুন রূপে। তার চোখে এবার আর রাগ নয়, জয় করার দৃঢ়তা। সে সোজা ড্রয়িং রুমে বাবা মায়ের মুখোমুখি হলো। বাবা মা, আমি সব জেনে গেছি। সাইমার ডায়েরি আমার কাছে আছে। আপনারা আমার স্ত্রী এবং আমার ছেলের মাকে শেষ করে দিয়েছেন। আমজাদ চৌধুরী অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু আরশাদের হাতে থাকা আইনি কাগজপত্র এবং ডায়েরি দেখে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারতাম, কিন্তু আপনারা আমার বাবা মা। আমি আপনাদের জেলে পাঠাবো না, কিন্তু এই মুহূর্তে আপনারা বাড়ি ছাড়বেন। এই সম্পত্তি আর ব্যবসা থেকে আপনাদের সমস্ত অধিকার বাতিল করা হলো। আব্রাহামকে আপনারা আর কোনোদিন দেখতে পাবেন না। আরশাদের এই কঠোর সিদ্ধান্ত তার বাবা মাকে স্তব্ধ করে দিল। তারা আরশাদের এই পরিবর্তনকে মেনে নিতে পারল না, কিন্তু তাদের কিছু করার ছিল না। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী অপমানে ও ক্রোধে বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়িটা আবার শান্ত হল। সেই রাতে নুরা আব্রাহামকে ঘুম পাড়িয়ে আরশাদের কাছে এলো। আপনার কষ্ট এবার হয়তো দূর হবে আরশাদ সাহেব। দূর হবে নোরা, তুমি এসেছো তাই দূর হবে। তুই শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের রক্ষা কবচ। তুমি আমায় বাঁচিয়েছো। আরশাদ নুরাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। তাদের সম্পর্কের মধ্যে আর কোনো ভয়ে কোনো কেনা বেচা রইল না। তাদের জীবনের অন্ধকার দূর হল। সাইমা হয়তো চলে গেছেন, কিন্তু তার ডায়েরি নুরা এবং আরশাদের সম্পর্ককে নতুন জীবন দিল। নুরা, এক সময়ের ধর্ষিতা ও বিধবা, অবশেষে তার জীবনের সত্যিকারের ভালোবাসা, সম্মান এবং শান্তি খুঁজে পেল। পুরনো অন্ধকার, অবিশ্বাস আর ভয় দূর হয়ে গেল। নুরা এখন আরশাদের জীবনে শুধু স্ত্রী নয়, সে একজন সহযোদ্ধা। আব্রাহামের প্রতি তার ভালোবাসা দেখে আরশাদ বুঝতে পারল সাইমার শূন্যতা পূরণ না হলেও আব্রাহাম তার জীবনে সত্যিকারের একজন মা পেয়েছে।
বাড়ি থেকে বাবা মা চলে যাওয়ার পর আরশাদ তার পুরনো শীতলতা ঝেড়ে ফেলল। সে এবার নুরাকে তার যোগ্য সম্মান দিতে শুরু করল। নুরা, আমি তোমার কাছে ক্ষমা চাই। 10 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে কিনে এনেছিলাম শুধু আমার স্বার্থে। আমি তোমাকে অসম্মান করেছি। আশা সাহেব, ক্ষমা চাওয়ার কিছুই নেই। আপনার এই কঠিন পরিস্থিতিতে আমার আগমন হয়তো নিয়তিরই দান ছিল। আপনি আমাকে সম্মান দিয়েছেন, আসিফের মতো জানোয়ারের হাত থেকে বাঁচিয়েছেন। আমার জন্য এটাই যথেষ্ট। আরশাদ নুরার হাত ধরল। তাদের সম্পর্কের মধ্যে এবার এলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। নুরা তার জীবনের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে নিজেকে এই নতুন সম্পর্কের মধ্যে সঁপে দিল। আব্রাহামের ঘরের দেয়াল থেকে সাইমার ছবি সরানো হলো না, বরং আরশাদ সেই ছবির পাশে নুরা আর আব্রাহামের একটা নতুন ছবি বাঁধিয়ে রাখল। প্রাতিকিকভাবে সাইমাবাদের স্মৃতিতে রইলেন, আর নুরা হয়ে উঠলেন তাদের বর্তমান এবং ভবিষ্যতের ভিত্তি। নুরা আরশাদকে তার অতীত সম্পর্কে সব খুলে বলল। ধর্ষিতা হওয়া, জোর করে ধর্ষককে বিয়ে করা, সন্তান জন্ম দিয়েও তাদের বাঁচাতে না পারা এবং 7 মাসের গর্ভবতী অবস্থায় স্বামীকে হারানো। আরশাদ নীরবে সব শুনল। সে কোনো বিচার করল না, কোনো প্রশ্নও তুলল না, শুধু নুরাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তোমার জীবনটা খুব কষ্টের ছিল নুরা। আমি তোমার সেই কষ্ট মুছে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার বাকি জীবন আমি আনন্দে ভরে দেব। নুরা আরশাদের এই ভালোবাসার উষ্ণতায় নিজেকে খুঁজে পেল। সে বুঝতে পারল তার জীবনের প্রতিটি অন্ধকার পথ এই দিনটির জন্য অপেক্ষা করছিল। তার অতীত তাকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও শক্তিশালী করেছে। মাস 2 পর নুরা আবার গর্ভবতী হল। এই খবর আরশাদকে এক নতুন আনন্দ দিল। সে তার সন্তানের জন্য অপেক্ষা করতে লাগল, এমন এক সন্তান যে ভালোবাসা আর শ্রদ্ধার পরিবেশে বড় হবে। নুরার দিকে তাকিয়ে, আপনার প্রথম সন্তানের মতো যেন না হয়। হবে না নুরা, এই সন্তান শুধু আমাদের ভালোবাসা আর বিশ্বাসের ফসল হবে। আমি সব ঠিক করে ফেলেছি। আব্রাহামের সম্পত্তি তার নামে থাকবে, আর আমার সমস্ত সম্পত্তি তোমার এবং আমাদের নতুন সন্তানের নামে থাকবে। নুরা এবার আবেগে আরশাদের কাঁধে মাথা রাখল। 21 বছর ধরে লাঞ্ছনা, অপমান আর কষ্টের পর সে অবশেষে এক নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নুরার জীবন ছিল এক চরম কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় সে জয়ী হলো ভালোবাসার জোরে, যা তাকে এক লম্পট সমাজের হাত থেকে মুক্তি দিল এবং আরশাদের মতো এক ভাঙা মানুষকে নতুন জীবন দিল। 10 লক্ষ টাকার চুক্তি নয়, তাদের সম্পর্ক দাঁড়ালো বিশ্বাস আর ভালোবাসার ভিত্তির ওপর। সময় দ্রুত গড়িয়ে গেল। আমজাদ ও শাবানা চৌধুরীর ছায়া তাদের জীবন থেকে পুরোপুরি সরে গিয়েছিল। আরশাদ ও নুরা তাদের নতুন সংসারে আব্রাহামকে নিয়ে সুখে দিন কাটাতে লাগল। তাদের ঘর ভরে উঠেছিল এক পবিত্র শান্তি আর ভালোবাসার উষ্ণতায়। নুরা এখন আরশাদের কাছে শুধুই স্ত্রী নয়, সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আরশাদ প্রতি মুহূর্তে নুরার প্রতি তার যত্ন আর ভালোবাসার প্রকাশ ঘটাত। সেই কঠোর গম্ভীর আরশাদ চৌধুরী এখন নুরার সামনে সহজ কোমল এক মানুষ। একদিন সন্ধ্যায় নুরা বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল। তার কোলে মাথা রেখে আব্রাহাম ঘুমোচ্ছে। নুরা তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আরশাদ অফিস থেকে ফিরে এসে নীরবে তার পাশে এসে দাঁড়ালো। সে নুরার মাথায় আলতো করে হাত রাখল। কি দেখছো নুরা? আমাদের জীবন, এই বারান্দা, আব্রাহামের ঘুমন্ত মুখ আর আপনি, সবকিছু যেন একটা সুন্দর স্বপ্নের মতো। আমার বিশ্বাস হচ্ছে না এত কষ্টের পর এমন সুন্দর জীবন পাওয়া যায়। আরশাদ হাসল। সেই হাসি এখন আর শীতল নয়, বরং উষ্ণ এবং আন্তরিক। সে নুরার হাত ধরে আলতো করে চুমু খেল। এটা স্বপ্ন নয় নুরা, এটা বাস্তবতা। তুমি এই জীবন এনে দিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সব অন্ধকার দূর করা যায়। আরশাদ আব্রাহামকে কোলে তুলে নিয়ে নুরার দিকে তাকালো। আজ থেকে আর কোনো অতীত নয়, কোনো 10 লক্ষ টাকার চুক্তি নয়। আজ থেকে শুধু আমাদের ভবিষ্যৎ, তুমি, আমি আর আমাদের 2 সন্তান। নুরা উঠে দাঁড়ালো। সে আরশাদের বুকে মাথা রাখল, আব্রাহাম তার কোলে। সেই মুহূর্তে তারা 3 জন এক হয়ে গেল। তাদের জীবনে নেমে এলো এক স্বর্গীয় শান্তি। ফিসফিস করে, আল্লাহ আমার উপর অনেক পরীক্ষা নিয়েছেন আরশাদ সাহেব, কিন্তু শেষমেশ তিনি আমাকে আপনার কাছে এনে আমার সব কষ্টের মূল্য দিয়ে দিয়েছেন।
আরশাদ নুরাকে বুকে জড়িয়ে ধরল। বারান্দার আবছা আলোয় তাদের চারপাশের পৃথিবী যেন এক নিশ্ছিদ্র শান্তিতে ভরে উঠল। আরশাদের কঠোরতা আর নুরার বিষাদময় অতীত সব কিছুই ম্লান হয়ে গেল এই নতুন ভালোবাসার কাছে। নুরা তার ভর্ষিতা বিধবার তকমা ফেলে দিয়ে আজ হয়ে উঠল আরশাদের প্রিয়তমা স্ত্রী এবং 2 সন্তানের মা। তার জীবন যেন এক করুণ কাব্য থেকে পরিণত হল এক সুন্দর রোমান্টিক উপাখ্যানে। নুরা এবং আরশাদের জীবনে এখন মধ্যাহ্নের শান্ত আলো। তাদের সম্পর্কের ভিত এখন ইস্পাতের মতো শক্ত। এক মেঘলা বিকেলে তারা দুজনে বারান্দায় আরাম কেদারায় বসেছিল। আব্রাহাম আর আলো তখন ঘরে খেলা করছে। নুরা নিঃশব্দে আরশাদের কাঁধে মাথা রাখল। নুরা, কি ভাবছো? খুব চুপচাপ তুমি। ভাবছি আল্লাহ আমার প্রতি কত দয়ালু। আমার জীবনটা ছিল ভাঙা কাচের মতো, আর আপনি এসে সেই ভাঙা কাচগুলোকে এমন সুন্দর করে জোড়া লাগালেন যে আজ সেখানে শুধু আলো ঝরে পড়ছে। নুরার কপালে আলতো করে চুমু দিয়ে। ভাঙা কাচের টুকরোগুলোকে শুধু আমি জোড়া দেইনি নুরা, তুমি ছিলে আঠার মতো। তোমার নির্মলতা, তোমার ভালোবাসা আমার সবটুকু তিক্ততাকে মুছে দিয়েছে। আমার কাছে তুমি 10 লক্ষ টাকার সম্পত্তি ছিলে না, ছিলে আমার জীবনের একমাত্র মুক্তির পথ। আপনার মতো কঠিন মানুষকে আমি ভালোবাসতে শিখেছি, এটা ভাবতেও ভালো লাগে। এক সময় আপনার চোখ দেখলে আমার বুক কেঁপে উঠত, আর এখন আপনার চোখের দিকে তাকালে আমার দিন শুরু হয় না। নুরার হাত নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে। তোমার সেই ভীত চোখগুলো আমার অপরাধ বোধ বাড়িয়ে দিত। আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম নুরা। আমি আমার প্রথম ভালোবাসা রক্ষা করতে পারিনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে আমি আর কখনো হার মানব না। তুমি আমার জীবনের জেদ নুরা। এখন আপনার চোখের দিকে না তাকালে আমার দিন শুরু হয় না। আপনার জেদ আর আমার বিশ্বাসের দুটোই আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার জীবনের বসন্ত আপনি। জানেন, যখন আসিফ চৌধুরী আমাকে ভয় দেখাতে এসেছিল তখন আমি সত্যি ভেবেছিলাম আমার জীবন শেষ, কিন্তু আপনি যখন আমাকে রক্ষা করতে এলেন তখন মনে হয়েছিল আমি অবশেষে একজন স্বামী পেলাম, যিনি আমাকে শুধু বিক্রি করেননি, বরং আমার সম্মান কিনেছেন। গভীরভাবে তাকিয়ে। তোমার সম্মান আমার কাছে অমূল্য। আমি আরশাদ চৌধুরী আজ তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচব তোমার চোখে আর কখনো এক ফোঁটা জল আসতে দেব না। তুমি শুধু আমার রানী হয়ে থেকো, নুসরাত জাহান নুরা। নুরা আরশাদের বুকে আরও শক্ত করে নিজেকে জড়িয়ে ধরল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তাদের ভালোবাসার উষ্ণতা সেই বৃষ্টিতে এক অন্যরকম রোম্যান্টিকতা এনে দিল। তাদের নীরবতা ভরে উঠল এক গভীর অপার্থিব ভালোবাসায়। নুরা এবং আরশাদের জীবনে যখন গভীর শান্তি বিরাজ করছিল, ঠিক তখনই সেই শান্তির বারান্দায় আবার এক অপ্রত্যাশিত ঝড় আঘাত হানল। তাদের সুখের সেই স্থির 12টা বছর পার হওয়ার পর একদিন সন্ধ্যায় যখন তারা বারান্দায় বসে কফি খাচ্ছিল, ঠিক তখনই তাদের বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী মহিলা। তার পরনে জমকালো শাড়ি, চোখে দামি চশমা। তার চেহারায় তীব্র অহংকার আর কাঠিন্য স্পষ্ট। তার সঙ্গে রয়েছে এক সুবেশা তরুণী, যার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আরশাদ মহিলাটিকে দেখেই যেন পাথরের মতো জমে গেল। তার মুখ রক্তশূন্য হয়ে পড়ল। নুরা তার পাশে বসে স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করল। কি হলো আরশাদ সাহেব? কে এ? আরশাদ কোনো উত্তর দিতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাইমা। সাইমা? আরশাদের মুখ দিয়ে যেন ফিসফিস করে নামটি বেরিয়ে এলো। নুরা চমকে উঠল। সাইমা? আব্রাহামের মা? কিন্তু সে তো আত্মহত্যা করেছিল। মহিলাটি বারান্দার দিকে এগিয়ে এলো, তার চোখ আরশাদের দিকে স্থির। হ্যাঁ আরশাদ, আমি সাইমা। তুমি হয়তো ভেবেছিলে আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি। নুরা স্তম্ভিত হয়ে আরশাদের দিকে তাকালো। আরশাদের প্রথম স্ত্রী সাইমা বেঁচে আছেন? ডায়েরি, আত্মহত্যার কথা সবকিছুই কি তবে মিথ্যে ছিল? নুরাকে দেখে, আর তুমি নিশ্চয়ই আমার জায়গার নতুন অধিগ্রহণ, যাকে আমার সম্পত্তি মনে করে 10 লক্ষ টাকায় কেনা হয়েছে। সাইমার কণ্ঠে চরম তাচ্ছিল্য। নুরা নিজেকে শক্ত করে দাঁড়ালো। আমি নুসরাত জাহান নুরা, আশা সাহেবের স্ত্রী। আপনি বেঁচে আছেন? আমরা তো জানতাম। জানতে? তোমরা শুধু তাই জানতে যা তোমাদের জানতে দেওয়া হয়েছিল। তোমার বাবা মা আমাকে মেরে ফেলেনি আরশাদ।
তোমার বাবা মা আমজাদ আর শাবানা চৌধুরী আমাকে অপহরণ করিয়েছিল। সাইমার এই কথায় আরশাদ আর নুরা দুজনেই হতবাক হয়ে গেল। যখন আমি আব্রাহামকে জন্ম দিয়েছিলাম তখন তোমার বাবা মা সম্পত্তির লোভে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তারা আমাকে বলেছিল আমি যদি তোমার জীবন থেকে সরে না যাই তাহলে তারা তোমাকে এবং আব্রাহামকে মেরে ফেলবে। তারা আমাকে বাধ্য করেছিল ওই ডায়েরি লিখতে, যাতে তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে চলে গেছি। এটা অসম্ভব সাইমা, আমার বাবা মা। অবিশ্বাস নিয়ে কথাটা বলে আরশাদ। তোমার বাবা মায়ের জন্য আমি গত 12 বছর ধরে দেশের বাইরে এক আন্ডারগ্রাউন্ড ক্লিনিকে বন্দী ছিলাম। তারা আমাকে মানসিক রোগী হিসেবে সাজিয়েছিল। আর এই মেয়ে যার নাম অর্কি, এই হলো তোমার বাবা মায়ের নতুন চাল। সাইমা পাশে দাঁড়ানো তরুণী অর্কিকে দেখিয়ে দিল। হ্যাঁ আরশাদ ভাই, আমি আমজাদ চৌধুরীর পালিত মেয়ে। আমি এখানে এসেছি কারণ আমজাদ সাহেব চান আপনি আমাকে বিয়ে করে সব সম্পত্তি তার নামে হস্তান্তর করুন। না হলে তিনি প্রমাণ করবেন আপনি এবং নুরা মিথ্যা বিয়ের নাটক করে সাইমাকে সরিয়েছেন। এই নতুন ঝড় নুরা আর আরশাদের সব সুখ ভেঙে দিতে প্রস্তুত। সাইমার ফিরে আসা তাদের সাজানো সংসারে শুধু অবিশ্বাস নয়, এক চরম আইনি জটিলতা এবং পারিবারিক ষড়যন্ত্রের ভয়ঙ্কর দিক উন্মোচন করল। নুরা বুঝল তার জীবনের অন্ধকার পর্ব শেষ হয়নি, বরং এক নতুন আরও বড় বিপদ তাদের দরজায় নাড়ছে। সাইমার আগমন যেন পুরো বাড়িতে এক শীতল ঢেউ নিয়ে এলো। আরশাদের মুখ তখনও ফ্যাকাশে। 12 বছরের বিশ্বাস, 12 বছরের কষ্ট, সবই যেন মুহূর্তে মিথ্যে প্রমাণিত হতে চলেছে। নুরা কিন্তু নিজেকে দ্রুত সামলে নিল। সে জানে এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। দৃঢ় কণ্ঠে, আপনি এত বছর কোথায় ছিলেন? আশা সাহেব তো ভেবেছিলেন আপনি আত্মহত্যা করেছেন আপনার ডায়েরির লেখা পড়ে। ডায়েরির লেখা? আমি আমার সন্তানের মুখ দেখে মরতে পারিনি নুরা। তোমার স্বামী এবং তার বাবা মায়ের নোংরা খেলার শিকার হয়েছিলাম আমি। আরশাদ, তোমার বাবা মা সম্পত্তির জন্য আমাকে ড্রাগ দিয়ে মানসিক রোগী সাজিয়ে দেশের বাইরে পাঠিয়েছিল। ওই ডায়েরিটা ছিল তাদের সাজানো নাটক, যাতে তুমি আমার সম্পত্তি আরশাদকে দিয়ে দাও। আরশাদ তখনও সাইমার দিকে তাকিয়ে আছে। তার চোখে এক গভীর শূন্যতা। 12 বছরের কষ্ট, ঘৃণা আর সেই ভালোবাসার স্মৃতি সবকিছুই এখন এক বিশাল মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বাবা মা আমাকে ঠকিয়েছে, কিন্তু সাইমা তুমি কেন এতদিন পরে এলে? তুমি কেন যোগাযোগ করনি? আমি কিভাবে করব? আমার সমস্ত পরিচয়পত্র, পাসপোর্ট, এমনকি আমার সন্তানকে দেখার অধিকার সব কেড়ে নেওয়া হয়েছিল। আমি মুক্তি পেয়েছি মাত্র মাসখানেক আগে। আর তুমি তো সহজেই এক নতুন স্ত্রী কিনে এনে সুখের সংসার শুরু করে দিয়েছো। সাইমার অভিযোগের তীরে আরশাদ আহত হল। সে নিজেকে অপরাধী মনে করতে লাগল, কারণ তার বাবা মায়ের অপকর্মের জন্যই তার প্রথম স্ত্রী এত কষ্ট পেয়েছে। আরশাদের হাত ধরে, শান্ত হন, আগে জানতে হবে উনি সত্যি বলছেন কিনা। আর ওর কি? আপনি কে? আপনার পরিচয় কি? তাচ্ছিল্যের হাসি হেসে, আমার পরিচয় খুবই সহজ। আমজাদ আঙ্কেল আমার খরচ বহন করেন আর আমি তার নির্দেশ পালন করি। তিনি চান আরশাদ ভাই যেন সব সম্পত্তি আমার নামে লিখে দেন, আর এর বিনিময়ে আমি আপনাকে বিয়ে করব। আরশাদ ভাই, না হলে সাইমা আন্টির কেসটা আদালতে উঠবে এবং প্রমাণ করবে যে আপনি এবং নুরা মিথ্যা সাজিয়ে সাইমাকে সরিয়েছেন। এই চরম ব্ল্যাকমেলে আরশাদ ক্রোধে কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল তার বাবা মা শেষ চালটি চালছেন। বাবা মা আমাকে শেষ করে দেবে। তারা সম্পত্তির জন্য এত নিচে নেমেছে। কঠোর স্বরে, আরশাদ, আমি তোমার বাবা মায়ের ষড়যন্ত্রের শিকার, কিন্তু আমি আমার সন্তানের মা। আমার সন্তানকে নিয়ে আমি ফিরে যাব। আর এই মহিলা, একে তুমি 10 লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলে। এবার আমার পালা। সাইমা আরশাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আব্রাহামের মাতৃত্বের অধিকার, আরশাদের সম্পত্তি এবং নুরার বর্তমান জীবনের সম্মান সবকিছুই এখন বিপন্ন। সাইমা, আমি বিশ্বাস করি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু এই মহিলা নুরা এই নির্দোষ। আর আব্রাহাম এখন ওকেই মা জানে। আমার কোনো যুক্তি শুনতে ইচ্ছে করছে না। আমার আইনজীবীর সঙ্গে কথা বলো। আমার একমাত্র দাবি, আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়িতে থাকবো। আর এই কিনে আনা স্ত্রী
এখান থেকে বেরিয়ে যান। সাইমার এই দাবি নুরার বুকে ছুরিকাঘাত করল। সে কঠোর সংগ্রামের পর যে সম্মান অর্জন করেছিল তা আবার ছিনিয়ে নেওয়া হচ্ছে। তবে নুরা এবার ভাঙল না। সে আরশাদের পাশে শক্ত হয়ে দাঁড়ালো, সাইমার দিকে সরাসরি তাকিয়ে। আপনি হয়তো আরহামের জন্মদাত্রী, কিন্তু আমি ওর মা। এই 12 বছর ধরে আমি ওকে আগলে রেখেছি। আশা সাহেবের জীবনে আমি এসেছি চুক্তিতে, কিন্তু আমাদের সম্পর্ক আজ ভালোবাসা আর বিশ্বাসের। আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। আপনার সব অভিযোগের মোকাবেলা আমরা দুজনেই একসাথে করব। নুরার এই দৃঢ়তা আরশাদের চোখে নতুন সাহস জোগাল। সে তার হাত দিয়ে নুরাকে আরও শক্ত করে ধরল। তাদের নতুন ঝড় এখন তাদের দোরগোড়ায় আসলো। নুরা আর আরশাদের সামনে তখন এক চরম সত্যের মুখোমুখি হওয়ার সময়। সাইমার ফিরে আসার ধাক্কা শুধু তাদের দাম্পত্যে নয়, তাদের গোটা পরিবারের ভিত্তিমূলে আঘাত হানল। আরশাদ নিজেকে সামলে নিয়ে নুরার হাত শক্ত করে ধরল। তুমি কি চাও সাইমা? আমার বাবা মা তোমাকে কষ্ট দিয়েছে, তার ফল তারা পাবে। কিন্তু তুমি কেন আমাদের জীবন নষ্ট করতে চাইছো? আব্রাহাম এখন বড় হয়েছে, সেই নুরাকেই মা জানে। ব্যঙ্গাত্মক হাসি হেসে। আমি কষ্ট পেয়েছি? তুমি জানো না আরশাদ, 12 বছর আমি কি নরক দেখেছি। আর তুমি আমার শূন্যতা পূরণ করে এই বিক্রি হওয়া মেয়েটাকে সাথে সংসার সাজিয়েছো। আমি শুধু আমার ছেলেটাকেই নিয়ে যাব না, আমি তোমার সব সম্পত্তি চাই। আর প্রমাণ করব তুমি এই মহিলাকে নিয়ে চক্রান্ত করে আমাকে সরিয়েছো। কৌশলী হাসি। আরশাদ ভাই, আপনার বাবা আমজাদ চৌধুরীর নির্দেশ স্পষ্ট। তিনি আপনাকেই শেষ চান। হয় আপনি সব সম্পত্তি আমার নামে লিখে দিন, নয়তো কোর্টে যান। আরশাদ বুঝতে পারল এটা তার বাবা মায়ের শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর চাল। সাইমাকে ব্যবহার করে তারা তাদের সম্পত্তির অধিকার পুনরুদ্ধার করতে চাইছে। আমি কোনো চক্রান্ত করিনি সাইমা। আর নোরা এ আমার স্ত্রী। আমার জীবনে এসেছে যখন আমি একা, হতাশাগ্রস্ত। আমার বাবা মা আমাকে ঠকিয়েছে আর তোমাকে কষ্ট দিয়েছে। আমি এর জন্য দায়ী, কিন্তু নোরা নয়। দৃঢ় চোখে সাইমার দিকে তাকিয়ে। সাইমা আপা, আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আপনার কষ্টের জন্য আমাকে শাস্তি দিতে পারেন না। আমি 10 লক্ষ টাকার বিনিময়ে এসেছিলাম, তা সত্য, কিন্তু আরশাদ সাহেবের জীবনে আমি এসেছি যখন আপনারা দুজনেই অনুপস্থিত ছিলেন। আব্রাহামকে আমি নিজের সন্তানের মতোই মানুষ করেছি। আমি এই সংসার ছেড়ে যাব না। পরিস্থিতি দ্রুত আদালত পর্যন্ত গড়াল। সাইমা আব্রাহিমের মাতৃত্বের অধিকার এবং আরশাদের সম্পত্তির এক বিরাট অংশ দাবি করল। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরী আড়ালে থেকে অর্কিকে দিয়ে সবকিছু পরিচালনা করছিলেন। আদালতের প্রতিটি শুনানি নুরা এবং আরশাদের জন্য ছিল কঠিন পরীক্ষার মতো। সাইমার আইনজীবী প্রমাণ করার চেষ্টা করলেন যে নুরা একজন কিনে আনা নারী, যে আরশাদকে সম্পত্তি হাতিয়ে নিতে সাহায্য করেছে। কিন্তু আরশাদের আইনজীবী ধীরে ধীরে তার বাবার ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে শুরু করলেন। আরশাদ গোপনে তার বাবা মায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিলেন, যা তার বাবার সম্পত্তি সংক্রান্ত দুর্নীতি এবং সায়মাকে অপহরণ ও মানসিক নির্যাতনের বিষয়গুলো প্রকাশ করে। এক শুনানির দিন আব্রাহামকে সাক্ষী হিসাবে আনা হলো। যদিও তার বয়স কম, তবুও তার সাক্ষ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারকের দিকে তাকিয়ে, উনি আমার মা, আমি মাকে খুব ভালোবাসি। আর আমার বাবা, উনিও খুব ভালো। আব্রাহামের সহজ সরল কথাগুলো আদালতে গভীর প্রভাব ফেলল। এরপর নুরা আবেগপূর্ণ কণ্ঠে বিচারকের সামনে বলল, আমি জানি সাইমা আপা আব্রাহামের জন্মদাত্রী, কিন্তু মা তো সে হয় যে সন্তানকে আগলে রাখে। আমি অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমি কখনো আব্রাহামকে কষ্ট দেইনি। এই পরিবারে ভালোবাসার বিশ্বাস আছে, যা কোনো সম্পত্তি বা টাকা দিয়ে কেনা যায় না। অবশেষে আরশাদের আইনজীবী আদালতের সামনে সেই নার্সের সাক্ষ্য আনলেন, যিনি সায়মাকে জোর করে মাদক দিয়ে মানসিক রোগী সাজিয়েছিলেন, যা আমজাদ চৌধুরীর ষড়যন্ত্রের চূড়ান্ত প্রমাণ ছিল। সত্য প্রমাণিত হল। আদালত রায় দিল, সায়মাকে মানসিক নির্যাতন হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আব্রাহামের সাথে তার দেখা করার অধিকার থাকবে। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরীর সমস্ত সম্পত্তি এবং সম্পত্তির অধিকার বাতিল করা হল। নুরা এবং আরশাদের বিয়ে বৈধ বলে গণ্য হল এবং নুরাই আব্রাহামের আইনি মা হিসেবে স্বীকৃত হল। আমজাদ ও শাবানা চৌধুরীর পতন হল, তারা আইনের জালে পড়লেন।
সাইমা তার ভুল বুঝতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়ল। সে আদালতের বাইরে নুরা এবং আরশাদের কাছে ক্ষমা চাইল। তোমরা আমাকে ক্ষমা করো, আমার কষ্ট আমাকে অন্ধ করে দিয়েছিল। নুরা, তুমি আব্রাহামের যোগ্য মা। নুরা এক কঠিন সংগ্রাম শেষে বিজয়ী হল। সে সাইমাকে সান্ত্বনা দিল। আমরা আপনাকে ক্ষমা করেছি সাইমা আপা। আব্রাহামকে আপনি মাঝে মাঝে দেখতে আসবেন। আরশাদ নুরাকে বুকে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার সম্পর্ক এই নতুন ঝড় সামলে আরও দৃঢ় হল। তাদের জীবনের অন্ধকার পথ পার হয়ে তারা অবশেষে চিরন্তন সুখের আলোয় পৌঁছল। তাদের সংসার এবার ভালোবাসার প্রকৃত সংজ্ঞায় প্রতিষ্ঠিত হল। আদালত থেকে বেরিয়ে আসার পর নুরা এবং আরশাদ দুজনেই যেন এক দীর্ঘ দম বন্ধ করা অধ্যায় শেষ করে হাঁপ ছেড়ে বাঁচল। তাদের হাত ধরেছিল আব্রাহাম, আর নুরা তখনও অন্তঃসত্ত্বা। সাইমা নিঃশব্দে তাদের কাছ থেকে বিদায় নিল। তার চোখে ছিল অনুশোচনা আর নতুন করে বাঁচার প্রত্যয়। আমজাদ চৌধুরী ও শাবানা চৌধুরীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হল। তাদের পতন ছিল চূড়ান্ত, কারণ তাদের লোভ তাদেরই ধ্বংস করে দিল। অর্কিও নিজেকে গুটিয়ে নিল। বাড়ি ফিরে আসার পর আরশাদ ও নুরা তাদের ঘরকে নতুন করে সাজালো। এখন তাদের জীবনের ভিত্তি ছিল বিশ্বাস, ভালোবাসা আর আইনি বৈধতা। আরশাদ তার সব সম্পত্তি নুরা এবং তার 2 সন্তানের নামে লিখে দিল, কিন্তু নুরা তা নিতে চাইল না। আমাদের ভালোবাসার কোনো চুক্তি হয় না আরশাদ সাহেব। আপনি শুধু আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ভালোবাসা ভরা কণ্ঠে তুমি আমার সবচেয়ে বড় সম্পদ নুরা। তাদের জীবনে এলো নতুন ভোর। কয়েক মাস পর নুরা জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের, যার নাম রাখা হলো আশা। আশা তাদের জীবনে যেন সত্যি এক নতুন আশার আলো নিয়ে এলো। আব্রাহাম যে এত ঝড় সামলেছে, সে এখন তার ছোট বোন আশাকে নিয়ে মেগে থাকে। নুরা এখন শুধু আব্রাহামের মা নয়, সে আশার জন্মদাত্রী। বছর গড়িয়ে যায়। নুরা এখন একজন সম্মানিতা গৃহিণী এবং সফল ব্যবসায়ীর স্ত্রী। তার অতীতের কোনো কলঙ্ক, কোনো লাঞ্ছনা আর তাকে স্পর্শ করে না। আরশাদ আর নুরা, তাদের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হল। তারা একে অপরের কষ্ট বোঝে, ভালোবাসার মাধ্যমে প্রতিটি দিন কাটায়। একদিন সন্ধ্যায় নুরা আর আরশাদ বারান্দায় বসেছিল। আব্রাহাম এবং আশা তখন বাগানে খেলছে। নুরা, তোমার জীবনের কষ্টগুলো কি এখন কিছুটা কমেছে? আরশাদের কাঁধে মাথা রেখে, আপনি আমার জীবনে আসার পরেই সেই কষ্টগুলো মুক্তি পেয়েছে। আমার ধর্ষিতা পরিচয়, আমার বিধবা জীবন, আমার ভয়, সব কিছু আপনি ভালোবাসা দিয়ে মুছে দিয়েছেন। 10 লক্ষ টাকার বিনিময়ে শুরু হওয়া আমাদের সম্পর্ক আজ বিশ্বের সব কিছুর চেয়ে দামি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমার বাবা মায়ের ভুলের প্রায়শ্চিত্ত তুমিই করেছ। নুরা আর আরশাদের জীবন যেন প্রমাণ করে দিল, সমাজের বেঁধে দেওয়া কঠিন নিয়ম আর অন্ধকারের পরেও ভালোবাসা আর বিশ্বাস জয়ী হতে পারে। নুসরাত জাহান নুরা, এক চরম ভাগ্যাহত নারী, অবশেষে তার জীবনে সত্যিকারের সুখ, সম্মান আর আশ্রয় খুঁজে পেল। তাদের জীবনের সেই কঠিন অধ্যায় শেষ হলো, শুরু হলো এক রোম্যান্টিক, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিণতির।